সিম্পল মাল্টিপল অফ 12 and 18 এটা কিভাবে? যেগুলো গুণ করে করে পাওয়া যায়, মাল্টিপল যেগুলো গুণ করে পাওয়া যায়। 12 12 into 2 24, 12 into 3 36, 18 এর ক্ষেত্রে 18 into 1 18 into 2, তাহলে 18 36 আর 18 into 3 করলে 54 হয়। সো সব থেকে স্মলেস্ট কোনটা? দুইটার মধ্যে কমন 36। সো 36 আমাদের অপশন এ আছে, এটা অ্যান্সার। দেন নেক্সট প্রবলেম। এখানে আমাদের বলছে if 15 is the fifth number in a series of 5 consecutive odd numbers. কেউ কি জয়েন হলো? আচ্ছা, যাই হোক, কনজিকিউটিভ নাম্বার মানে মনে আছে আমাদের যেগুলো ক্রমিক সংখ্যা, একটা যদি এক্স হয় পরেরটা এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু এভাবে আগাবে। দেন একটা যদি 10 হয় পরেরটা 11, 12, 13 এভাবে আগাইতে আগাইতে যাবে। মনে আছে সবার? এখানে যেহেতু বলছে অড নাম্বার, অড মানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কোনগুলো? 15 একটা বিজোড় সংখ্যা, ফিফথ নাম্বার ইন এ সিরিজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বারস। 15 হলো ফিফথ নাম্বার ইন এ সিরিজ, একটা সিরিজের ফিফথ পজিশনের একটা নাম্বার। তার আগের অড নাম্বার কোনগুলো? 13, 11, 9, 7। সো আমাদের সিরিজের 5 নাম্বার অড নাম্বার 15 এখানে বলে দিছে। সো হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার ইন দ্য সিরিজ? থার্ড নাম্বার কোনটা? 11। সো 11 আমাদের অপশন ডি তে আছে, এটাই আনসার। এটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো একটা যদি আপনি এক্স ধরে নেন, পরের অড নাম্বার হবে এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, এভাবে করার দরকার আছে এত জটিল করে? ইজি ওয়েতে আপনাদের বুঝিয়ে দিলাম, এভাবে একটু মনে রাখেন, আপনাদের জন্য ইজি হবে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করে নিন এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর এই আকারে। দেন নেক্সট প্রবলেমে বুঝতে পারতেছেন কি প্রবলেমগুলো? জি ভাইয়া। থার্ড নাম্বার কোশ্চেনে বলছে সিউ bought 10 items at an average price $3.60. The cost of 8 of the items total $30. If the other two items are the same price, what is the price she paid for each? প্রত্যেকটা আইটেমের জন্য সে কত করে পে করলো? সো 10টা আইটেমের এভারেজ প্রাইস 3.60, তাহলে 10টা আইটেমের টোটাল প্রাইস কত? 3.60 ইন্টু 10, $36. দি কস্ট অফ 8 আইটেমস, 8 আইটেমের টোটাল কত? এখানে 10টা আইটেমের ক্ষেত্রে, আর এখানে 8টা আইটেমের টোটাল $30। সো 10টা থেকে 8টা যদি আমরা মাইনাস করি তাহলে 2 আইটেমের প্রাইস পাবো। সো 10টার প্রাইস কত? 36, দুইটা 8টার প্রাইস 30, সো মাইনাস করলে $6। $6 হলো 10টা থেকে 8টা মাইনাস করে যে দুইটা পাইলাম সেই দুইটার প্রাইস $6। সো টু আইটেমস আর দি সেম প্রাইস, দুইটা আইটেমের প্রাইস সমান। সো এখানে দুইটা আইটেমের প্রাইস আছে যেগুলো ইকুয়াল। হোয়াট ইজ দি প্রাইস শি পেইড ফর ইস? এখন 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আলাদা আলাদা আইটেমের প্রাইস পাবো। সো 6 ভাগ 2 ইকুয়াল টু 3। সো প্রত্যেকটার জন্য সে $3 পে করছিল, অপশন ডি। সো নেক্সট প্রবলেম দেখি। ভাইয়া আরেকবার একটু বুঝায় দেন। ওকে, এখানে কোশ্চেনে বলছে 10টা আইটেমের এভারেজ $3.60। সো 10টা আইটেমের যদি টোটাল বের করি 3.60 ইন্টু 10 তাহলে 36। সো এরপরে বলছে দি কস্ট অফ 8 অফ দি আইটেমস, 8টা আইটেমের টোটাল
$30. সো 10টা, এখন 10টা থেকে 8টা আইটেম যদি আমরা মাইনাস করি তাহলে 2 আইটেমস পাবো। সো 2 আইটেমস, তাহলে 10টা আইটেমের প্রাইস 36 আর 8টার প্রাইস 30। সো 36 থেকে 30 মাইনাস করলে $6 পাইলাম। $6 হলো দুইটা আইটেমের প্রাইস। সো দুইটা আইটেমের প্রাইসকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে যে $3 পাবো এটা হলো প্রত্যেকটা আইটেমের জন্য, মানে বাকি যে দুইটা থাকে প্রত্যেকটার সেম প্রাইস, তাহলে একটার প্রাইস $3 আর একটার প্রাইসও $3। ভাইয়া ওই যে 10টার জন্য কি গুণ দিছি এই যে দশমিকের জন্য? 3.60 ইন্টু 10, এটা 36 হ্যাঁ, পয়েন্ট তাহলে জিরো ভাই যে হয়। 8-এর সাথে 30 গুণ দিলাম না যে? না, এখানে তো আমাদের এভারেজ প্রাইসটা দেয়া ছিল আর এখানে টোটাল প্রাইসটাই দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা। সো নেক্সট প্রবলেম দেখি। If Mary has twice as money as Tim, who has 3 times as much money as William, what is the ratio of the amount of money William has to the amount of money Mary has? সো এত বড় নামগুলোকে আমরা পরে শর্টকাটে লিখি। ম্যারির লিখলাম এম, টিমের লিখলাম টি, আর আছে কি উইলিয়ামের লিখলাম ডাব্লু। বুঝতে পারবেন তো নাকি? হ্যাঁ ভাইয়া। সো ম্যারি হ্যাজ টুয়াইস অ্যাজ মানি অ্যাজ টিম। সো ম্যারি ইকুয়াল টু আমরা লিখলাম টুয়াইস টিম। সো এরপরে টিম, হু হ্যাজ 3 times as money as উইলিয়াম। হু হ্যাজ, টিম হ্যাজ 3 times as money as উইলিয়াম, তাহলে টিম হ্যাজ 3 times উইলিয়াম, 3W. What is the ratio of the amount of money William has to the amount of money Mary has? সো আমাদের এখন বের করতে হবে ম্যারি আর উইলিয়ামের মধ্যে কম্পেয়ার করে। সো ম্যারি ইকুয়ালটা আমরা লিখতে পারি, ম্যারি ইকুয়াল টু কি লিখতে পারি? ম্যারি ইকুয়াল টু ছিল আমাদের টোয়াইস টি, টোয়াইস টি ছিল না? এরপরে টিম ইকুয়াল টু আবার ছিল থ্রাইস, থ্রি, 3 টাইমস উইলিয়াম। সো আমরা এখন লিখতে পারি ম্যারি ইকুয়াল টু এই টু, 2 টাইমস টিম আর 3 টাইমস, যেহেতু আমাদের উইলিয়ামের সাথে বের করতে হবে, তো 3 টাইমস উইলিয়াম। সো ম্যারি ইকুয়াল টু 6 উইলিয়াম। সো এই পাশে থাকলো সহগ এখানে আছে 6, এই পাশে কিছু নাই মানে 1 আছে। সো 1:6 আমরা বলতে পারি, অপশন বি। সো নেক্সট প্রবলেম দেখি। A retailer buys a radio from the wholesaler for $75. He then marks up the price by 1/3 and sells it at a discount of 20%. What is the profit on the radio? প্রফিট লসের ম্যাথ কালকে সেম একটা প্রবলেম দেখছিলাম, এটা একটু আপনারা বের করবেন। ডিসকাউন্টেড প্রায় টোটাল প্রাইস ধরে নিলাম 100 আর 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্টে তাহলে সেল কত? 100 মাইনাস 20 ইকুয়াল টু 80 টাকা। কালকে আপনাদের সেম একটা ম্যাথ করেছিলাম, ওটার মতো করে করবেন। সো প্রফিট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, বা এখানে যেহেতু বাই বলছে বাইতে আমরা কস্ট প্রাইস লিখলাম, বাইং প্রাইস লিখতে পারেন। সো সেলিং প্রাইস কত আমাদের? 80, আর এখানে সেল মানে কস্ট প্রাইস কত? 75, সিপি আমাদের 75। সো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস 75 ইকুয়াল টু 5 করে ফেললাম। অপশন এ। তো একটু ফাস্ট আগাচ্ছি, যাদের প্রবলেম একটু
দ্রুত রেসপন্স করবেন। সেখানে বলছে রেডিয়াস অফ এ সার্কেল ইনক্রিজ বাই 50%, ফাইন্ড দ্য percent increase in the circumference of the circle. Circumference means পরিধি। পরিধির ফর্মুলা জানেন? বৃত্তের পরিধি সমান 2 পাই আর। পাই আর। হ্যাঁ, 2 পাই আর ফর্মুলা। এখানে সার্কেল ইনক্রিজ 50%, দেন এখানে 50% কে আমরা কি লিখতে পারি? টোটাল যদি 1 হয় তাহলে এখান থেকে 50% যদি ইনক্রিজ করি তাহলে টোটাল হবে 1.5%, তাই না? ভাইয়া আরেকবার বলেন। এখানে আমাদের বলছে 50% ইনক্রিজ, আমি ধরলাম রেডিয়াস ইনক্রিজ আর 50% ইনক্রিজ, তাহলে আর প্লাস 50%, তাহলে আমরা লেখাটা লিখতে পারি 1.5 আর। এটার সমান আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের ইনক্রিজ অফ সার্কামফারেন্স এটা সমান আমরা লিখতে পারি কি 2 পাই আমাদের ফর্মুলা, তাই না? আর এর ভ্যালু, আর এর পরিবর্তে এখন কত হবে? 1.5 আর। তাহলে 1.5 ইন্টু 2, তাহলে 3 পাই আর। আমাদের ইনক্রিজ হয়েছে কত? আমাদের মেইন ফর্মুলা কত? 2 পাই আর। তাহলে ইনক্রিজ হয়েছে 3 পাই আর মাইনাস 2 পাই আর। মাইনাস করলে কত হয়? পাই আর। 1 পাই আর মানে পাই আর। সো পার্সেন্টেজ ইনক্রিজ, আমাদের প্রফিট ইনক্রিজ যেরকম ম্যাথ যেভাবে করছিলাম, পার্সেন্টেজ ইনক্রিজ, এখানে পার্সেন্টেজ ইনক্রিজ প্রফিট ইনক্রিজের মতো করে সেম ভাবে করতে হবে। পাই আর ডিভাইড বাই 2 পাই আর। এখানে দুইটার যে মাইনাস, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইসের যেরকম ভাবে করছিলাম, দুইটা মাইনাস করে যেটা থাকে সেটা ডিভাইড বাই, মনে করেন মেইনটা, মেইন এখানে কত? মেইন হলো কস্ট প্রাইস আর কি, সেভাবে বলতেছি আর কি, ওই ফর্মুলা অনুযায়ী ইনটু 100%। ফর্মুলাগুলো কি আপনাদের মনে আছে? তো এটা পাই আর কেটে যায়, 100 আর 2 কাটলে এখানে থাকে 50, সো 50%। সো অপশন বি 50%। ভাই এই যে 1.5 আর এটা একটু বের করে একটু বুঝাই দিবেন? আমাদের টোটাল সবসময় কত থাকে? 1। 1 না, টোটাল মানে আমাদের 1, একাংশ মানে সম্পূর্ণ একাংশ। এর সাথে যদি আমরা, কোশ্চেনে বলছে 50% ইনক্রিজ, আমাদের টোটাল 100 ধরি না পার্সেন্টেজের ক্ষেত্রে, জি। 50% বৃদ্ধি পাইলে 50%, তাহলে 150। তো 150কে আমরা পার্সেন্ট 1/100 দ্বারা গুণ করে এখানে 1.5 লিখছি আর কি। এটা যদি আচ্ছা, হ্যাঁ আপনার বুঝছি। 1/100 দ্বারা গুণ করেন তাহলে 1.5 হয়ে যাবে। সো 7 নম্বর প্রবলেম বলছে ইফ ইট টেক্স 16 ফসেট মানে কি? পানির কল, ট্যাপ এগুলা, 10 hours to fill 8 taps। 16টি ফসেট সময় নেয় 10 ঘন্টা 8টি বালতি ফিল আপ করতে। হাউ লং উইল ইট টেক 12 ফসেট টু ফিল 9 taps? কত সময় নেবে 12টা ফসেট টু ফিল 9টা বালতি? সো আমরা কত সময় নেবে বের করতে বলছে, সো সময়টাকে আমরা ধরে নিতে পারি। সো লেট টাইম এক্স ধরে নিলাম আর কি। এক্স টাইম উইল টেক, এখানে লিখে নেই, এক্স টাইম উইল টেক 12 ফসেট টু ফিল 9 ট্যাপস, শর্টকাটে লিখলাম।
আর হ্যাঁ, বাম পাশে বলছে কি 16 ফসেট 10 hours to fill 18 18 না সরি 8 taps। তো 16 ফসেট লিখলাম এফ আর ইন্টু 10 hours ডিভাইড বাই 8 taps। আর ডান পাশে কত লিখতে পারি 12 ফসেট ইন্টু এখানে সময়টা তো আমাদের বের করতে হবে তাই না এক্স টাইম আর এখানে ফিল 9 taps। সো 16 ইন্টু 10 এর পাশে থাকে 160 ডিভাইড বাই 8 ইকুয়াল টু 12x ডিভাইড বাই 9। সো এটাকে আমরা লিখতে পারি 12x ইন্টু 8 ইকুয়াল টু 160 ইন্টু 9। সো 12x ইকুয়াল টু 160 ইন্টু 9 ডিভাইড বাই 8। সো x এর ভ্যালুটাকে আমরা বের করব 160 ইন্টু 9 ডিভাইড বাই 8। এখানে 12 গুণাকার আছে ডানে চলে গেলে সেটা সেটা কোথায় যাবে সেটা ডিভিশনে চলে যাবে। সো x এর ভ্যালু ক্যালকুলেট করলে আসবে 15। সো 15 আমাদের টাইম বের করতে বলছে 15টাই আমাদের অপশন দিতে আছে এটাই আমাদের অ্যান্সার। একটু প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। এখন জাস্ট প্রসেসটা বুঝে নেন নিজে নিজে প্র্যাকটিস করবেন আবার। So 8 number problem বলছে in a certain class 40% of the students are girls, 20% of the girls are glasses. What percentage of the children in the class are girls who wear glasses? তাহলে পার্সেন্টেজ অফ গার্লস কত 40%, পার্সেন্টেজ অফ গার্লস হু ওয়্যার গ্লাসেস 20%। তাহলে 40%-এর 20% আবার গ্লাস ইউজ করে। সো 20% অফ 40% গ্লাস ইউজ করে। What percentage of the children in the class are girls to who wear glasses? So 20% of 40% এখন আমাদের ক্যালকুলেট করলে কতজন স্টুডেন্ট গ্লাস ইউজ করে সেটা বের হয়ে আসবে। সো 20% কে আমরা কিভাবে লিখতে পারি 20 ডিভাইড বাই 100। অফ মানে ইনটু 40% কে কিভাবে লিখতে পারি 40 ডিভাইড বাই 100। সো 0 0 কেটে দিলাম এই 0 0 কেটে দিলাম। সো 8 বাই 100 মানে কত 8 ইন্টু 1 বাই 100। সো 8%। অপশন বি। সো 9 নাম্বার প্রবলেমে বলছে for what values of x is the following equation satisfied tx plus 9 equal to 21 plus 7x। এখন জাস্ট ইকুয়েশনটা আমাদের সলভ করে x এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। 3x plus 9 equal to 21 plus 7x। না বুঝলে রেসপন্স করবেন কাইন্ডলি। 3x plus 7x equal to 21, 9টা ডানে পাঠিয়ে দেই। সো 7x এখানে ভুল লিখছি না আছেন আপনারা হ্যাঁ ভাইয়া। 3x minus 7x করলে minus 4x ইকুয়াল টু কত হয় 12। সো আমরা x সমান লিখতে পারি 12 ডিভাইড বাই -4। সো মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। সো x এর ভ্যালু এখন ক্যালকুলেট করলে আসে 3 4 12 -3। সো অপশন এ -3 অনলি।
So 10 number problem দেখি, if the coordinates of point P are 0, 8 and the coordinates of point Q 4, 2. কোঅর্ডিনেট মানে কি বলেন তো? স্থানাঙ্ক। একটা সরল রেখার এই দুইটা পয়েন্ট ধরেন, এখানে হলো পি পয়েন্ট, এখানে আছে 0, 8 আর এখানে কিউ আছে 4, 2। এখানে কিউ সমান দেখলাম 4, 2। হুইচ অফ দি ফলোইং পয়েন্টস রিপ্রেজেন্ট দ্য মিড পয়েন্ট? পি আর কিউ এর যে মিড পয়েন্ট, মনে করেন এটা, এই দুটাকে মিড পয়েন্টটা বের করবো কিভাবে? পি প্লাস কিউ ডিভাইড বাই 2, তাই না? তাহলেই তো মিড পয়েন্ট বের হয়ে আসবে, তাই না? এভারেজের ম্যাথে করছি না আমরা। সো মিড পয়েন্ট বের করার ক্ষেত্রে এখানে লিখতে হবে, এখানে পি অফ এক্স ওয়াই, কিউ অফ এক্স ওয়াই। মনে করেন এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 2, আর এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 8। সো এখন যদি আমরা মিড পয়েন্ট বের করতে চাই, কি করতে হবে? যদি মনে করেন এক্স এর মিড পয়েন্ট বের করব, তাহলে দুই পাশেরই এক্সটা ক্যালকুলেট করব, এই 0 আর এই 4। 0 প্লাস 4 ডিভাইড বাই 2, 0 প্লাস 4 ডিভাইড বাই 2 কত হয়? 4/2 ইকুয়াল টু 2। এটা মনে করেন এক্স এর ক্ষেত্রে। আর যদি ওয়াই এর ক্ষেত্রে করি, তাহলে এখানে আছে 8 আর এখানে আছে 2, তাহলে 8 প্লাস 2 ডিভাইড বাই 2, 10 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 5। তাহলে মিড পয়েন্ট অফ এক্স ওয়াই কত, কত হলো? এক্স এর ক্ষেত্রে 2, ওয়াই এর ক্ষেত্রে 5, 5. সো 2, 5। অপশন সি 2, 5। সো নেক্সট প্রবলেম দেখি, a businessman has 10 employees, his salary is equal to 6 times the average of employees' salaries. If the 11 of them receive a total 64,000 in 1 year, what is the businessman's salary of that year? So businessman salary আমাদের বের করতে হবে। সো বি স্যালারি, বিএস লিখলাম শর্টকাটে, ইকুয়াল টু ধরে নিলাম এক্স, আর এমপ্লয়ি স্যালারি আরেকটা আছে কি, his salary is equal to 6 times the average of employee salary. এমপ্লয়ি স্যালারিটা আমরা ধরে নিলাম এমপ্লয়ি স্যালারি ইএস ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাদের বলছে businessman has 10 employees, his salary is equal to 6 times the average of employees. If the 11 of them receive a total 64,000 in 1 year, তাহলে বিজনেসম্যান স্যালারি কত? বিজনেসম্যান হ্যাজ 10 এমপ্লয়েজ, এমপ্লয়েজকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ওয়াই দ্বারা। তাহলে লিখলাম 10y, 10 এমপ্লয়েজ, 10 এমপ্লয়েজ প্লাস একজন বিজনেসম্যান যে ওনার, বিজনেস ওনার, সে সহ তাহলে কতজন আমাদের টোটাল? এক্স প্লাস এক্স হলো যে বিজনেসম্যান ওনার সে, আর 10y হলো তার এমপ্লয়েজ, তাদের স্যালারি কত? 64,000। টোটাল কত? এই একজন আর এই 10 জন, তাহলে টোটাল 11। আবার কি বলছে আমাদের? 10 employees salary is equal to 6 times the average of employees salaries. তাহলে বিজনেসম্যানের স্যালারি কত? যে ওনার, তার স্যালারি 6 টাইম এভারেজ দি এমপ্লয়েজ অফ স্যালারিজ, এমপ্লয়ের 6 গুণ করলাম। এখন জাস্ট ইকুয়েশনে আমরা দেখি x সমান, আমরা তাহলে x এর ভ্যালুটা এখান থেকে বসায় দেই, x সমান 6y, এখানে 10y equal to 64,000, so 16y equal to 64,000, so y equal to 64,000 divided by 16 equal to 4, আর কেটে দিলে 4 হয়।
4,000. So y equal to 4,000. দেন আমাদের কি বের করতে বলছে, দেন তাহলে বিজনেসম্যানের যে স্যালারি সেটা আমাদের কত ছিল, এক্স, এক্স সমান 6y, 6 ইন্টু এমপ্লয়ের প্রত্যেকজনের স্যালারি কত, 4,000, 6y, 4, এখানে y এর ভ্যালু বসিয়ে দিলাম 4,000। সো তাহলে এমপ্লয়েস বিজনেসম্যান যে ওনার, তার স্যালারি কত হবে, 6 ইন্টু 4,000, 24,000। আমাদের বিজনেসম্যান ওনারের স্যালারিটাই তো বের করতে বলছে, অপশন সি 24,000। সো নেক্সট প্রবলেম দেখি, না বুঝলে রেসপন্স করবেন। m প্লাস 4n 2n প্লাস 8m। সো লেখা উল্টো পাল্টা হয়ে গেল। ভাইয়া m-4n না? m প্লাস 4n তো এই যে কোশ্চেনে, ও এখানে মানে বোঝা যাইতেছে না ভাইয়া। এখানে প্লাস আছে। তো m গুলোকে এখন এক পাশে নিয়ে আসি, m প্লাস, আমাদের বলছে n টু m, তাহলে m গুলোকে n গুলোকে আগের পাশে নিয়ে আসি। n টু, হোয়াট ইজ দি রেশিও অফ n টু m, তাহলে 4n, n গুলোকে এক পাশে নিয়ে আসি, 4n প্লাস, ও এখানে আছে 2n, তাহলে 2n যদি লেফটে চলে আসে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, 4n মাইনাস 2n ইকুয়াল টু 8m। এখানে m টাকে যদি আমরা রাইটে পাঠিয়ে দিই তাহলে সেটা মাইনাস m হয়ে যাবে। সো 4n মাইনাস 2n ইকুয়াল টু 2n, 8m মাইনাস m ইকুয়াল টু 7m। সো তাহলে n টু m করলে কত হয়, n ইকুয়াল টু, তাহলে 7/2m, তাহলে 7/2, 7/2 কে আমরা লিখতে পারি 7:2, অপশন ই 7:2। সো 13 নাম্বার প্রবলেম দেখি। On a shopping trip, Peter spent one third of his money হবে for a jacket and another $5 for a hat. If the Peter still had half of his money left, how much money did her have originally? তার কাছে কত টাকা ছিল প্রথম অবস্থায়, সে কত টাকা স্পেন্ড করছে, খরচ করছে, ওয়ান থার্ড অফ হিস মানি, জ্যাকেট কিনছে তার মোট টাকার ওয়ান থার্ড অংশ, অ্যানাদার $5 খরচ করছে, একটা হ্যাট কিনছে, দুইটা, দুই ক্ষেত্রে ইনভেস্ট করার পরেও তার কাছে তার মোট মানির হাফ অংশ থেকে যায়, তাহলে তার কাছে টোটাল কত টাকা ছিল। তাহলে টোটাল মানি ধরলাম এম, সেম একটা ম্যাথ করে দিয়েছিলাম আপনাদের কতদিন। ওয়ান থার্ড অফ মানি খরচ করছে কিসে, জ্যাকেটের ক্ষেত্রে, টোটাল খরচ করছে কত, আরো $5 খরচ করছে হ্যাটের জন্য, সো টোটাল স্পেন্ড এটা। তার কাছে বাকি আছে কত, হাফ অফ হিজ মানি, তার কাছে এখন আছে হাফ এম, টোটাল মানির হাফ এম তার কাছে থেকে গেছে। তাহলে এম সমান আমরা কি লিখতে পারি, টোটাল স্পেন্ড, টোটাল স্পেন্ড কত, 1/3m প্লাস $5 আর প্লাস হাফ অংশ যেটা তার কাছে এখনো থেকে গেছে, টোটাল তিনটা মিলেই তো তার টোটাল মানি, তাই না? টোটাল মানি, টোটাল মানি বা এই যে অরিজিনাল মানি, অরিজিনাল মানি ইকুয়াল টু টোটাল স্পেন্ড অফ মানি, টোটাল স্পেন্ড কত, কত স্পেন্ড করছে,
আর যেটা কত লেফট, কত বাকি আছে বা রিমেইনিং। সো এটা এই 3 আর 2 এর লসাগু করবেন, লসাগু করলে আসে 6। এটাকে আপনারা একটু সাজায় লিখবেন, 1/3m প্লাস হাফ এম প্লাস 5, এইভাবে সাজায় লিখে ক্যালকুলেট করবেন, একটু প্র্যাকটিস করবেন বাসায়। তাহলে 3 আর এখানে থাকে 2, তাহলে 2m, আর এই ক্ষেত্রে এখান থেকে 3, তাহলে 3m, তাহলে 2m প্লাস 3m, 5m ডিভাইড বাই 6, আর এখানে থাকে কত, প্লাস 5 প্লাস m, সরি এখানে 5 হবে। সো এখানে টোটাল ক্যালকুলেট করলে m এর ভ্যালু আসবে 30। সো আপনারা এরপরে যে ক্যালকুলেশনটুকু হয় নিজে নিজে প্র্যাকটিস করবেন। অপশন সি। সো 14 নাম্বারস প্রবলেম বলছে এজের ম্যাথ, মাত্রই দেখলাম কিছুক্ষণ আগে। Harold is twice as old as Jack, who is 3 years older than Dan. If Harold's age is 5 times Dan's age, how old in years is Jack? জ্যাকের এজটা আমাদের বের করতে হবে। সো আমাদের Harold is twice as old as Jack, who is the 3 years older than Dan. Harold is 5 times Dan's age. সব ক্ষেত্রে যেহেতু ড্যানের সাথে আমাদের কম্পেয়ার করতে বলছে, সো ড্যানের এজটা ধরে নিলাম x ইয়ার্স। তাহলে Harold is twice as old as Jack, who is 3 years older than Dan. Jack 3 years older ড্যানের থেকে। সো জ্যাক ইকুয়াল টু লিখলাম ড্যানের এজ কত, x, তাহলে জ্যাকের এজ x প্লাস 3 ইয়ার্স, যেহেতু 3 ইয়ার্স older, x প্লাস 3 ইয়ার্স। দেন হ্যারোল্ড এজ কি বলছে, টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ জ্যাক, টুয়াইস অ্যাজ জ্যাকের কত, টুয়াইস মানে জ্যাকের এজের দ্বিগুণ হ্যারোল্ডের এজ। জ্যাকের এজ কত আমরা বের করছি, x প্লাস 3, তাহলে 2 ইন্টু x প্লাস 3। এরপরে আমাদের কি বলছে, ইফ হ্যারোল্ড এজ ইজ 5 টাইমস ড্যানস এজ, তাহলে হ্যারোল্ডের এজ ড্যানের এজের সাথে তুলনায় কিভাবে আমাদের এখানে দেয়া আছে, 5 টাইমস ড্যান্স এজ, ড্যান্সের এজ কত আমাদের ধরে নিছি x, তাহলে 5 টাইমস যেহেতু বলছে 5x। হাউ ওল্ড ইন ইয়ার্স ইজ জ্যাক, তো আমাদের এখন জ্যাকের এজটা ক্যালকুলেশন করতে হবে। আমাদের এটাও হ্যারোল্ডের এজ, এটাও হ্যারোল্ডের এজ, তাহলে হ্যারোল্ডের 5x ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু x প্লাস 3, তাহলে 5x ইকুয়াল টু 2x প্লাস 6। হ্যাঁ, ওই যে এক্স প্লাস থ্রি ওয়াই, ওইটা মানে ওয়াই কেন লিখলাম না? এখানে ইয়ার্স ও বলতে আচ্ছা, আমি ইয়ার্স লিখছি জাস্ট। সো 5x ইকুয়াল টু 2x প্লাস 6। সো x এর ভ্যালুগুলোকে একপাশে নিয়ে আসি, 5x মাইনাস 2x ইকুয়াল টু 6। সো 3x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 6 ভাগ 3 ইকুয়াল টু 2। সো ড্যানের এজ x ধরছিলাম, x এর ভ্যালু আমাদের আসলো 2, এটা হলো ড্যানের এজ। হাউ ওল্ড ইন ইয়ার্স ইন জ্যাক, জ্যাকের এজ কত আমাদের, x প্লাস 3, তাহলে 2 প্লাস 3 মানে কত আমাদের x প্লাস 3 ইকুয়াল টু 5। অপশন সি 5 ইয়ার্স। সো নেক্সট প্রবলেম দেখি, ক্লাসটা আপনারা বাসায় আবার দেখবেন প্লাস আবার প্র্যাকটিস করবেন। A contractor estimates that he can paint a house in 5 days by seeing লেখা কেন, ইউজিং হবে, এখানে হবে
ইউজিং 6 জন মানুষ ব্যবহার করে। By using 6 men, if he actually uses 5 men for the job, how many days will take to paint the house? আমাদের নাম্বার অফ মেন কত? 6. A contractor estimates that he can paint a house. সে একজন বাড়ি পেইন্ট করতে পারবে 5 দিনে 6 জন মানুষের দ্বারা। If he actually uses 5 men, সে যদি 5 জন মানুষ কাজের জন্য নেয় তাহলে তার কতদিন লাগবে? 6 জন মানুষের জন্য 5 দিন লাগে, তাহলে 5 জন মানুষের জন্য কয়দিন লাগবে পেইন্ট করতে? এটাই জাস্ট বের করতে হবে। So, আমরা সেম ম্যাথ একটু আগে দেখছি, অন্য ভাষায় লেখা ছিল জাস্ট তাই। 6 men into 5 days equal to 5 এই যে এখানে 6 men আর 5 days, 6 men আর 5 days, আর ডান পাশে কি ছিল? 5 men, ডেজ আমাদের ক্যালকুলেট করতে হবে, ডেজ ধরে নিলাম x, 5x। এখন জাস্ট x এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করলেই হয়ে যাবে। x এর ভ্যালু মিন্স টাইম, সো 6 into 5 divided by 5, 5 কেটে দিলে x এর ভ্যালু থাকে 6। অপশন ডি এটাই আমাদের অ্যান্সার। সো 16 নাম্বার প্রবলেম বলছে the width of a rectangle is 3 feet and the area is 18 square feet. First it is the perimeter of the rectangle. Perimeter মানে কি জানেন? পরিসীমা। পরিসীমার ফর্মুলা 2 into দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লেন্থ প্লাস ওয়াইড, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা পরিসীমার ফর্মুলা। আমাদের এরিয়া দেয়া আছে কত? 18 স্কয়ার ফিট। এরিয়া সমান আমরা কি জানি? এরিয়া সমান লেন্থ ইনটু ওয়েট। এরিয়া সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, এক কথায় বলতে পারি। আমাদের এরিয়া এখানে দেয়া আছে কত? 18। দৈর্ঘ্য আমাদের দেয়া নাই। ওয়েট দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 3 ফিট। আমাদের দৈর্ঘ্য এখান থেকে বের করে নেই। দৈর্ঘ্য বের করে নিলে 18 divided by 3 equal to 6. সো লেন্থ আসলো আমাদের 6 ফিট। এখন যদি আমরা পেরিমিটার বের করি বা পরিসীমা বের করি, 2 into L plus W, 2 into দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 into লেন্থ কত এখানে? 6, আর উইডথ কত আমাদের? 3, তাহলে 2 into 9 equal to 18 feet. So option C, 18 feet. So next problem টা দেখি। A man goes to cover his floor with tiles. Each one measuring 3 by 4 inches by 2 inches. If his room is a rectangle measuring 12 feet by 18 feet, how many such tiles will he need? So আমাদের এখানেও রুমের রেক্টেঙ্গেল দেয়া, রুম হলো রেক্টেঙ্গেল মেজারিং বাই 12 ফিট বাই 18 ফিট। 12 ফিট বাই 18 ফিট, 12 ধরলাম লেন্থ আর উইডথ ধরলাম 18, দৈর্ঘ্য আর একটা প্রস্থ। সো এরিয়া কত আমরা বের করতে পারি? 12 ইন্টু 18, এরিয়া ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে কত হয়? 12 ইন্টু 18 করলে 216 স্কয়ার ফিট। আর এখানে আছে কি? ম্যান গোজ টু কভার হিজ ফ্লোর উইথ টাইলস, সে ফ্লোরটা টাইলস দ্বারা কভার করতে চায়।
টাইলসের প্রত্যেকটা মেজার করা হয়েছে 3/4 ইঞ্চিস বাই 2 ইঞ্চিস। একটা টাইলসের এরিয়া কত? 3/4 ইঞ্চিস বাই 2 ইঞ্চিস। সো 3/4 ধরলাম লেন্থ আর 2 ধরলাম উইথ। তাহলে এটা হলো আমাদের রুমের এরিয়া। আর টাইলসের এরিয়া 3/4 ইন্টু 2। সো এটা কাটাকাটি করলে হয় 3/2। সো টাইলসের এরিয়া আসলো আমাদের 3/2 স্কোয়ার ইঞ্চিস। সো আমাদের কি বলছে এখন? হাউ মেনি টাইলস উইল হি নিড? সো the room of tiles requires room is divided by the area 1 tiles. So 1 tiles room হলো 1 tiles divided by 3/2 inches square feet. এখন যদি 3/2 inches square feet দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে 216। 3/2 কে আমরা কিভাবে লিখতে পারি? যদি গুণ করে দেই তাহলে কত হয়ে যাবে? 2/3 উল্টে যাবে 2/3। সো কেটে দিলে কত হয়? সো টোটাল কাটাকাটি করলে আসে 144। সো অপশন এ 144 is negative all, but which of the following must also be negative? সো আমরা যদি একটা n এর ভ্যালু ধরে নেই যেটা হবে নেগেটিভ, n ইজ নেগেটিভ, নেগেটিভ -1 ধরলাম, উপরে আছে 5, এটা হবে -1। সো অপশন বি তে আছে n, এটার উপরেও 3 আছে, এটাও -1ই হবে। 1/n এর ভ্যালু যদি আমি -1 এর পরিবর্তে -3 এ ধরি সেটাও আমাদের ক্যালকুলেট করলে -1/3 হবে। সো অপশন ডি তে আছে 1/n স্কয়ার। 1 বাই, যদি আমরা এখানে -3 স্কয়ার ধরি তাহলে 1/9 হবে। এই ক্ষেত্রে পজিটিভ চলে আসবে। আর অপশন ই তে 1/n কিউব, n এর ভ্যালু যদি আমরা এখানে 3 ধরি, 3 স্কয়ার 1 বাই, না সরি, এখানে n এর ভ্যালু আমাদের সবসময় নেগেটিভ ধরতে হবে। সো সো এখানে এখানে আমাদের নেগেটিভ চলে আসবে। সো আমাদের কোশ্চেনে বলছে কি, হুইচ অফ দি ফলোইং মাস্ট অলসো বি নেগেটিভ? সবসময় নেগেটিভ আসবে অ্যান্সারে। সো এরকম আমাদের একাধিক অপশন পাচ্ছি যেটাতে নেগেটিভ চলে আসে। সো আমাদের কোশ্চেনটায় কারেক্ট অ্যান্সার নাই। যদি এখানে থাকতো পজিটিভ তাহলে আমাদের অপশন ডি অ্যান্সার হইতো, কিন্তু আমাদের কোশ্চেনটা একটু মিসিং আছে। এরকম মিসিং কোনো কোশ্চেন এক্সামে আসলে একটু বুঝে শুনে দাগাবেন বা ফাঁকা রাখবেন। সো 19 নাম্বার প্রবলেমটা দেখি। x ইকুয়াল টু -1, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। if x equal to -1, which of the following is largest? So x এর ভ্যালুটা আমরা সব জায়গায় বসাই দেখি। 2 into -1 equal to -2। অপশন বি তে x এর ভ্যালু কত? অপশন বি তে তাহলে -1। অপশন সি তে -1 ভাগ 2 equal to -half। অপশন ডি তে -1 স্কয়ার equal to 1। অপশন ই তে -1 কিউব -1। সো আমাদের এটাই -2, এটাই -1, -half, 1, -1, সব থেকে বড় কোনটা, লার্জেস্ট কোনটা? লার্জেস্ট হলো 1। সো 1 আমরা পাইছি কোনটা থেকে? অপশন ডি থেকে। সো এটাই আমাদের অ্যান্সার। সো অপশন কোশ্চেন 20, the average of the weight of 6 people sitting in a boat 145 pounds. After a seventh person get into the boat, the average of the weight of all 7 people in the boat is 147 pound. What is the weight of the seventh person?
অর্থাৎ কোশ্চেনে বলছে একটি বোটে 6 জন মানুষ বসেছিল, তখন এভারেজ ওয়েট ছিল 145 পাউন্ড। আফটার এ 7th পারসন, আগে 6 জন ছিল, পরে আরেকজন আসলো 7 নাম্বার পারসন, তখন আসার পরে তাদের এভারেজ আগে ছিল ওয়েট 145, এখন 7 নাম্বার পারসন আসার পরে তাদের বোটে দের ওয়েট বেড়ে হয়ে গেল 147 পাউন্ড। হোয়াট ইজ দি ওয়েট অফ দি 7th পারসন? তাহলে পরে যে আসলো 7 নাম্বার পারসন, তার ওয়েটটা আমাদের বের করতে হবে। তো আমাদের এখানে ফার্স্টে বলছে 6 জন মানুষের এভারেজ ওয়েট 145, তো 6 জন মানুষের টোটাল ওয়েট কত? 6 × 145 গুণ করলে 870 পাউন্ড। So after 7th person get into the boat, 7 জন মানুষ যখন নতুন একজন আসলো, তো নতুন পার্সনের কে ধরে নিলাম আমরা এক্স, এক্স হবে 7 নাম্বার পার্সন। আমরা যখন নতুন একজন পার্সন আসলো, তখন আমাদের ওয়েট বেড়ে হলো কত? 147। ওয়েট ছিল কত? 870। আর নতুন যে পার্সন, তার ওয়েট আমরা ধরে নিয়েছি কত? এক্স। তাহলে 870 প্লাস এক্স ইকুয়াল টু নতুন পার্সন আসার পরে ওয়েট হলো 147। এটা সমান আমরা 147 লিখতে পারি। এটা সমান লিখতে পারি না, সরি। Weight all of the is the average of the weight of all 7 people. তো এটাকে আমরা এভারেজ আকারে লিখে 147 পাউন্ড লিখতে পারবো। তো এখন যদি আমরা এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে আমরা 7 নাম্বার পার্সনের ওয়েটটা পাবো। তো আমরা এখন লিখি 870 প্লাস এক্স ইকুয়াল টু 7টা যদি ডানে চলে যায় 147 ইন্টু 7, তো কত হয়? 870 প্লাস এক্স ইকুয়াল টু 1029। তো এক্স এর ভ্যালু 1029 মাইনাস 870টা যদি ডানে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস করলে এক্স এর ভ্যালু আসে 159। অপশন বি তে আছে 159, এটাই আমাদের অ্যান্সার। হাউ মেনি প্রাইম নাম্বারস বিটুইন 45 and 72? প্রাইম নাম্বারস মানে মনে আছে আমাদের কোনগুলো? যেগুলো মৌলিক সংখ্যা, এক এবং অমৌলিক সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো 45 এর পরে মৌলিক সংখ্যা কোনটা আছে? 47। এরপরে কোনটা? 53, 59, 61, 67, এরপরে 71। এই কয়টাই তো আছে 45 এবং 72 এর মাঝখানে। তো কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6। সো অপশন সি 6টা। So 22 number problem. The price of an item increased by 25%. If the price of the item after the increase $2, find the original price. So আমরা পার্সেন্টেজের ম্যাথ অনেক করছি, অরিজিনাল প্রাইস আপনারা এক্স ধরে নিতে পারেন। এক্স ধরে 25%, 100 টাকায় যেরকম 25% বৃদ্ধি পেলে 100 প্লাস 25 এভাবে লিখে 125 হয়। সেম ভাবে ম্যাথটা করবেন, করে এক্স এর মানটা বের করলে অপশন বি এটা পাবেন। এটা একটু প্র্যাকটিস করবেন। সো 33 নাম্বার প্রবলেমে কি বলছে? 5x plus 15 is greater than 20. Which of the following best describes possible values of x? সো আমাদের এখানে কি বলছে? 5x ইনইকুয়ালিটিস এর ম্যাথ 15 greater than 20। সো x এর ভ্যালুগুলোকে এক পাশে রাখি, সংখ্যাগুলোকে আরেক পাশে পাঠিয়ে দিই। 20 মাইনাস 15টা যদি ডানে চলে যায় মাইনাস হয়ে যাবে। সো 5x greater than 5, so x greater than 5 divided by 5, 1, so x greater than 1, so এটাই আমাদের x এর ভ্যালু। অপশন সি।
So 24 number ম্যাথে কি আছে? Find the value of y that satisfies the equation 8.8y minus 4 equal to 7.7y plus 7. So 8.8y minus 4. শুনতে পাচ্ছেন সবাই? আছেন? 8.8y, y গুলোকে আমরা একপাশে নিয়ে আসি, minus 7.7y equal to 7 plus 4. So y এর 8.8y থেকে যদি আমরা 7.7y মাইনাস করি তাহলে থাকে 1.1y equal to 7 plus 4 করলে কত হয়? 11. এখন জাস্ট y এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করব। y equal to লিখতে পারি 11 ডিভাইড বাই, এক পাশে আছে 1.1, so 1.1, so 11 ডিভাইড বাই 1.1 করলে পাবো আমরা 10. অপশন বি, ডি, 10। এটাকে আমরা সহজে ক্যালকুলেশনের জন্য আপনারা দশমিক আছে যেহেতু 10 দ্বারা যদি গুণ করে নেন, উভয় পাশে 10 দিয়ে গুণ করবেন। নিচে 10 দিয়ে গুণ করলে পাইলেন 11, উপরে পাইলেন, উপরে 10 দিয়ে গুণ করলে 10টা রেখে দিলেন, so 11 কেটে দিলেন, 10 বেঁচে থাকলো। সো এটাই আমাদের অ্যান্সার। So 25 number problem বলছে, if a train travels m miles in 8 hours and 45 minutes, what is the average speed in miles per hour? So এভারেজের স্পিডের আমরা একটা ফর্মুলা করতে পারি, এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত আমাদের? টোটাল ডিস্টেন্স m মাইলস, টোটাল ডিস্টেন্স m, আর টোটাল টাইম 8 hours and 45, 8 hours plus 45 minutes, ওই 45 minutes। এটাকে যদি আমরা আওয়ারে কনভার্ট করি তাহলে কিভাবে লিখতে পারি? 8 plus 45 ডিভাইড বাই, আওয়ারে কনভার্ট করলে 60 দ্বারা ভাগ করে দিতে পারি, সো 8 plus 45 ডিভাইড বাই 60 করলে 3/4, 8 plus 3/4, এটা আমাদের টাইম। তো ফর্মুলাতে যদি আমরা এখন বসাই দেই, এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স কত আমাদের? m মাইলস, আর টোটাল টাইম s plus 3/4। সো এটা কোন অপশনে আছে? এই যে m ডিভাইড বাই h plus 3/4 অপশন এতে আছে।